বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তফা ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি রশাদা। প্রিয় দর্শক, শুরু হলো মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে কোরআন মাজিদের এই অনন্য আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, কোরআন মাজিদের হকগুলো নিয়ে আমরা নিয়মিতভাবে বলে আসছি। আজকেও একটি হক নিয়ে কথা বলবো। কোরআন মাজিদকে সম্মান ও মর্যাদা দেয়া। কোরআন মাজিদ সম্মানিত, কোরআন মাজিদকে আমাদের সম্মান দিতে হবে। সাথে সাথে কোরআন মাজিদের সাথে যারা জড়িত, হামিল কোরআন, হাফেজ, আলেম, তাদেরকেও সম্মান ও মর্যাদা দিতে হবে। এটা কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মান আহাব্বাল কোরআন আহাব্বাল্লাহ ওয়া রাসূলাহ। যে কোরআনকে মুহাব্বত করলো, ভালোবাসলো, সে আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করলো, ভালোবাসলো। তাই আসুন আমরা কোরআন মাজিদকে যেভাবে সম্মান দেব, সাথে সাথে কোরআন মাজিদের সাথে যারা জড়িত, হাফেজ, আলেম, তাদেরকেও সম্মান ও মর্যাদা জানাবো, যথাযথ সম্মান ও মর্যাদা জানাবো, যেটা জানানো হয় না আমাদের দেশে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দর্শক, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ, কারি এবং আলেমদের আমরা আহ্বান করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ বশির আহমদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছো সব মিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। তোমার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো, এক নজরে কিছু তথ্য জেনে আসবো। দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ বশির আহমদ। চলুন এক নজরে তার সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। দেখে নিলাম তোমার সম্পর্কে কিছু তথ্য এক নজরে। শুরুতে তোমার কাছে জানতে চাইবো, তোমার হিফজ পড়া শুরুটা, হাতে খড়িটা কোথায় হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল? জি আলহামদুলিল্লাহ, আসলে ছোটো থেকেই স্বপ্ন ছিল আমার বাবা মার ভালো হাফেজ, আলেম হওয়া। তো সেই লক্ষ্যেই আমি একবারে ছোটো থেকে গ্রাম থেকে ঢাকা আসি। তারপর গ্রাম কোথায়? আমার সিলেটে বাড়ি, সিলেট হবিগঞ্জে। সিলেট হবিগঞ্জ, আচ্ছা। তারপর মামার মাধ্যমে আমি ঢাকা ডালকানগর মাদ্রাসায় ভর্তি হই। আলহামদুলিল্লাহ সেখানে হেফজো শেষ করি। আলহামদুলিল্লাহ আমি সেখানে প্রায় মাত্র 5 মাসে হেফজো শেষ করেছি। আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ। তারপর যখন আমার বউ দেখলেন যে ভিতরে মানে আমার একটু ব্রেন ভালো, তো সেই হিসাবে অনেকে পরামর্শ দিয়েছিলেন যে যদি মেধাটা কাজে লাগানো যায় বিশ্ব দরবারে। সেই লক্ষ্যেই আমি যাত্রাবাড়ি মার্কেট তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভর্তি হই। তখন প্রায় 2019 সালে সেটা। 19 সালে। তারপর সেখানে আমি শোনানো শুরু করি। তোমার বাবা কি করেন, আলেম না সাধারণ শিক্ষিত? আলহামদুলিল্লাহ আমার বাবা আলেম, তিনি আলিয়া মাদ্রাসা বর্তমানে অধ্যয়নরত আছেন। আচ্ছা আচ্ছা। তোমার আম্মা? আম্মু গৃহিণী। কয় ভাই বোন তোমরা? 2 ভাই 2 বোন। তার মানে বাবা মার স্বপ্নে তুমি হাফেজ হয়েছো, জি হিফজ শুরু করেছো। তাহলে তোমার মামার মাদ্রাসা থেকে যাত্রাবাড়িতে ভর্তি হয়েছো এখানে শোনানোর জন্য, 2 বছর শুনিয়েছো। আচ্ছা, যাত্রাবাড়ির পড়াশোনা কেমন? আলহামদুলিল্লাহ, যখন ছোট ছিলাম তখন থেকে আমি এই মাদ্রাসার পড়াশোনা বা এই মাদ্রাসা থেকে যারা বিশ্বজয় করছেন আগের ছাত্ররা, তো তখন থেকে কিছুটা মানে কি ছিল যে যদি তাদের মতো হইতে পারতাম। তো আব্বা আম্মু আমার ভিতরে এই আগ্রহটা দেখার পরেও তাদের এই লাইনে আরও মানে আশাবাদী ছিল আর কি, এই জন্য এই লাইনে আসা। তোমার মামার মাদ্রাসা নিজের? না, আমার মামার মাধ্যমে শিখে গিয়েছিলাম আর কি। আচ্ছা, ওই মাদ্রাসায় পড়াশোনা কেমন ছিল যেখানে হিফজ করেছো? আলহামদুলিল্লাহ, ডালকানগর মাদ্রাসা তো এমন খুব ভালো পড়ালেখা, আমল আখলাকের দিকে তারা মানে অনেক ভালো। হ্যাঁ, তো হিসেবে পড়ালেখাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল সেখানে। দুটি মাদ্রাসার মধ্যে তুমি কম্পেয়ার করবা কিভাবে? একটা তো হলো সাধারণভাবে ছাত্রদেরকে হাফেজ বানানো, তারপর স্বাভাবিকভাবে শেষ করে পরে থাকে না বিশ্বজয়ের ওখানে? না, তাদের ওইরকম লক্ষ্য থাকে না। তাদের পড়ার সিস্টেম, সিলেবাস আলাদা থাকে, আলাদা সিলেবাস। হ্যাঁ, কিন্তু আমাদের যে মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এর তো আলাদা সিলেবাস আছে। যখন আমরা বাইরে কম্পিটিশনে যাই, যেমন
ওয়াকফ ইবতেদা, পড়ার লাহান, ইয়াদ সবগুলো কিন্তু বিশ্বের প্রায় এখন কিন্তু অনেক রাষ্ট্রই অনেক ভালো করে তারা। সেই হিসেবে তাদের সাথে কম্পিটিশন করা আমাদের জন্য অনেকটাই টাফ হয়ে যায়। তারপরও আমাদের উস্তাদ যে নিজের যে সিলেবাস ওই অনুযায়ী অনেকটাই ফায়দা হয় আর কি। ওভাবে প্রস্তুত করে ছাত্রদেরকে আলাদাভাবে। জি। তো বিশ্ব যাওয়ার জন্য কতজন ছাত্র এভাবে রেডি থাকে, তৈরি করে ওই মাদ্রাসায়? আমাদের মাদ্রাসা ইন্টারন্যাশনালে, হ্যাঁ, মার্কাতুত তাহফিজ মাদ্রাসায় আসলে ওনারা তো অনেক প্রায় একযুগ হয়ে গেছে এই লাইনে। হ্যাঁ, তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এই স্বপ্ন নিয়ে আসে, মেধাবী তারা এখানে ভর্তি হয়। আমাদের এই জায়গায় সিস্টেম আছে, যেমন আমাদের যে কম্পিটিশনের যে পড়ালেখা ইন্টারন্যাশনাল গ্রুপ যেটাকে বলা হয়, এখানে প্রায় আমরা 100 ছাত্র ছিলাম, 100। ওই জায়গা থেকে ইন্টার 1, ইন্টার 2, ইন্টার 3 এরকম বাছাই করে আমাদেরকে সামনে আগায় আর কি, এক বছর এক রাউন্ড এরকম। ও আচ্ছা আচ্ছা। দুটি মাদ্রাসা পড়েছো, আমল কোন মাদ্রাসা তোমার কাছে বেশি মনে হয়েছে বা ভালো মনে হয়েছে? গুরুত্ব দিয়েছে কোনটা বেশি? দুইটা গুরুত্ব দিয়েছে? উভয়টি তো আমলের দিকে অনেকটাই গুরুত্ব দেয়। বাকিটা মার্কাতুত তাহফিজে যেহেতু আমরা বিশ্ব দরবারে অংশগ্রহণ করব, সবাই তো অনেক কষ্ট অনেক মেহনত করে আসে। তো হিসেবে আমাদের উস্তাদ জি বলতেন যে আমাদের বাংলাদেশিরা আমরা কিন্তু অনারব, আমরা হ্যাঁ আরবি ভাষা জানি না, তারপর আমাদের মাতৃভাষা বাংলা। তো ওই হিসেবে তাদের সাথে আরবি ভাষায় কোরআনের মাধ্যমে তাদের সাথে কম্পিটিশন করা অনেকটাই কঠিন। তারা ওয়াকফ ইবতেদার দিকে অনেক ভালো, তারপর ইয়াদ সব দিকে ওরা ভালো। তো হিসেবে উস্তাদ জি বলতেন যে সর্বদা আল্লাহ তাআলার প্রতি লক্ষ্য করবে, ভরসা করবে আল্লাহ তাআলার উপরে। তো ওই হিসাবে আমাদের এমনও দিন যেত রাত্রে 3টার সময় উঠতাম, হয়তো ভাবতাম যে আমি একাই উঠছি, আমি একাই এই দোয়া করব। কিন্তু যখন মাঠে যেতাম, আমাদের তো মাদ্রাসা মাঠেই এই ছাত্ররা একা নামাজ পড়ার জন্য মাঠে যেত। একটা মাঠের প্রত্যেকটা কোনায় কোনায় ছাত্ররা ভরপুর হয়ে গেছে। তুমি তো ওখানে শুনিয়েছো যাত্রাবাড়িতে, জি। তো ওখানে তোমার পড়াশোনার রুটিন কেমন ছিল প্রত্যেক দিন? পড়াশোনার রুটিন তো ইন্টারন্যাশনাল কম্পিটিশন যারা করে এদের তো রুটিন একটা আলাদা হয় অন্য সিলেবাসের। যে আমাদের যেমন বিশেষ করে রাতের রুটিনটা, অনেক সময় রাত্রে পড়তে 2টা 3টা বাজে যায়। অনেক সময় এমন হয় যে রাত্রে ঘুম 1 ঘন্টা সর্বোচ্চ এরকম ঘুমায় থেকে কম্পিটিশনের আগ মুহূর্তে। হ্যাঁ, আমাদের মানে এরকম একটা অবস্থা হয়ে যায় শেষ পর্যায়ে, মানে আমাদের শেষ পর্যায়ে এমন একটা অবস্থা হয়ে যায়, উস্তাদ যেটা জোর করে আমাদেরকে ঘুম পাড়াইতে পারে না, আমরা বলেন যে ঘুমিয়ে যাও, সিটে আমাদেরকে শুয়ে দেয়, তারপর আমরা ওইটা আবার পড়া শুরু করে দিই। মানে একটা কি থাকে, আমি তার থেকে ভালো করব, আমি তার থেকে বেশি পড়বো, এরকম একটা কম্পিটিশন থাকে আর কি নিজেদের ভিতরে। এবার জানতে চাইবো, তুমি প্রতিযোগিতায় কিভাবে আগ্রহী হলা? কে তোমাকে আগ্রহী করলো প্রতিযোগিতা অংশ নেওয়া এই ব্যাপারে? যে আসলে ছোটো থেকে তো কিছুটা আগ্রহ ছিল, তাদের কম্পিটিশন দেখে তারা অনেক মানে যখন কম্পিটিশনে করতো একজনের সাথে লড়াই করে যখন সামনে আসতো, তো হিসাবে যখন মার্কাতুত তাহফিজে প্রথম ভর্তি হই, তো তখন আঞ্চলিক একটা কম্পিটিশন হয় কি হুফাজ, এটা কিন্তু পুরো বাংলাদেশে হয়, কিন্তু প্রাথমিক পর্যায়ে থানা, জেলা, বিভাগ, তারপর জাতীয় পর্যায়ে যাওয়া লাগে। তো প্রথম বছর তো নতুন ছিলাম, তো হিসাবে আমার সর্বপ্রথম কম্পিটিশন ছিল। তো হুফাজে যখন কম্পিটিশনে যাই, তখন তো আশাবাদী ছিল না যে নতুন আসছি, অনেক কম্পিটিশন, অনেকে ভালো থাকে। জি জি। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই থানা পর্যায়ে তখন ফার্স্ট হই কম্পিটিশনের পরে। তারপর কিছুটা আগ্রহ জাগে, উস্তাদজির নজরে আসি, তখন তো আমি ইন্টার 3তে পড়তাম। তারপর এই জায়গায় এই ভালো পর্যায়ে আসা, তারপর আস্তে আস্তে জেলা পর্যায়ে আলহামদুলিল্লাহ ভালো করি, সিরিয়ালে আসি। তারপর বিভাগে যাওয়ার পরে আমি ফার্স্ট হই আর কি, বিভাগীয় ফার্স্ট হই। তোমার সাথে আরো কথা বলবো, এই পর্যায়ে তোমার থেকে তেলাওয়াত একটু শুনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما
ويدع الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا صدق الله العظيم আহসানতা, অসাধারণ তেলাওয়াত, হৃদয়স্পর্শী তেলাওয়াত। আল্লাহ তাআলা তোমার কণ্ঠে আরও বারাকা দান করুন, আমিন। তোমার সাথে আরও কথা বলবো, পর্যায়ে ছোট্ট বিরতি নেব ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন মার্কিন টেল ব্যাংক তাকুয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ বশির আহমদ। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরেই ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কিন টেল ব্যাংক তাকুয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ বশির আহমদ। এবারে তোমার কাছে জানতে চাইবো, বিদেশের পর্ব, বিদেশের প্রতিযোগিতা কিভাবে শুরু করলা? প্রথমে আলহামদুলিল্লাহ আলজেরিয়া কম্পিটিশনে আমার অংশগ্রহণ করা হয়। আর কত সালে? এটা হলো 2023 সালে। 23 সালে, গত বছর। সেখানে আসলে এটার কম্পিটিশনের বাছাইটা একটু সিস্টেমটা ভিন্ন, যে ইসলামিক ফাউন্ডেশনে বাছাই হয়। বাংলাদেশে যত ভালো হাফেজরা আছে ওনাদের সাথে কম্পিটিশন নেবে, খালি সে জায়গা থেকে একজন নেবে। তো ছোটকাল থেকে তো অনেক স্বপ্ন ছিল, 2-1 বছর চেষ্টা করছি। তো আসলে সবার সাথে ভালো, ওনাদের সাথে মানে কুলে উঠতে পারতাম না। তারপরে আস্তে আস্তে আল্লাহর রহমতে 2023 সালে আলজেরিয়ার জন্য আমি বাংলাদেশ থেকে নির্বাচিত হই সবার সাথে কম্পিটিশনে। তারপর আলজেরিয়া কম্পিটিশনে যাই। তো আমি সেখানে সবার ছোট ছিলাম, সেই জন্য যাওয়ার পরেই আরেকটা মজার কাহিনী হলো, আমাদের যে বাংলাদেশরা যারা কম্পিটিশনে অংশগ্রহণ করে, তো বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ বড় সবাই ভালো করে। এই জন্য মানে ওনারা মানে হোটেলে পৌঁছে আগে জিজ্ঞেস করে বাংলাদেশে কেউ আসছে কিনা, অথবা ভালো ভালো যেগুলো রাষ্ট্র আছে, বাংলাদেশ, লিবিয়া, সৌদি, এদিকে করে সবাই খুঁজে, আফ্রিকার অঞ্চলে যারা আছে। তো আমি হোটেলে যাওয়ার পরেই এক তো ছোটো ছিলাম, তারপর সবাই আমার রুমে আসছে যে বাংলাদেশে কে আসছে, তার তেলাওয়াতটা শুনি। তারপর সবাই বলো যে একটু তেলাওয়াত করতে। তারপর তেলাওয়াত করলাম। অনেকে মানে ওই জায়গায় এমন হয়ে যেত যে বাংলাদেশটা কেউ আসলে, অথবা এমন হয়ে যেত যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আসার অনেক সময় বাদ দিয়ে দিত যে বাংলাদেশে এত ভালো কম্পিটিশনে আসছে। তারপর যখন সেখানে ছিলাম, তো একজন ছিল বাহরাইনের,
তোমার তো অ্যারাবিক কান্ট্রি ছিল, তো ওনারা যে তুমি তো আরবি বোঝো না, তারপরে আরবি অর্থ জানো না, তাও কীভাবে এত সুন্দর ওয়াকফ করো বা কী আসবে বিষয়, অনেকটাই অবাক হইতো আমাদের বুঝতে পেরেছি। এই বিষয়ে আর কি। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কম্পিটিশন শুরু হলো। তো কম্পিটিশন আলহামদুলিল্লাহ প্রথমে মানে আমি ভালোই করলাম। তারপর এক তো ছোটো ছিলাম, সেই হিসাবে ওই দেশের যে ধর্মমন্ত্রী, কতগুলো দেশ আসছিল ওখানে প্রতিযোগিতায়? আলজেরিয়ার 83টা রাষ্ট্র অংশগ্রহণ করছিল। 83 জন, আরও বেশি ছাত্র? 83টা রাষ্ট্র অংশগ্রহণ করছিল, 83 রাষ্ট্র থেকে 83 জন। 83 জন অংশগ্রহণ করেছিল। ওদের পদ্ধতি কেমন ছিল প্রতিযোগিতার? প্রতিযোগিতার পদ্ধতি প্রথমে তো প্রত্যেকটা রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদের থেকে চিঠি যাইতো, দুই জায়গা থেকে প্রত্যেকটা রাষ্ট্রে এরকম ইসলামিক ফাউন্ডেশন আমাদের বাংলাদেশে যেরকম বাছাইয়ের প্রক্রিয়া, তো হিসাবে প্রত্যেকটা রাষ্ট্র থেকে একজন করে বাছাই করে তারপর ওই দেশে যাওয়া হয় আর কি। ওখানে কিভাবে তোমার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে? কতদিন ছিল ওখানে? সেখানে প্রায় 2 সপ্তাহের মতো ছিলাম। তো সেখানে প্রাথমিক যে বাছাই করে সেখান থেকে 50টা রাষ্ট্র বাদ হয়ে যায়, তারপর আচ্ছা, বাকি রাষ্ট্রগুলো থাকে। তো প্রথম রাউন্ডে আমরা অংশগ্রহণ করি। তারপর আলহামদুলিল্লাহ বাংলাদেশ আরও মানে যারা ভালো ভালো রাষ্ট্র আছে মোটামুটি সবাই ফাইনালে যায়। তারপর ফাইনালে যখন তেলাওয়াত করি তখন ফাইনালে কয়জন নিয়ে যায়? ফাইনালে প্রায় 23 জন ছিল সেখানে। আচ্ছা, তো যখন ফাইনালে অংশগ্রহণ করি তখন আমি যখন ফাইনালে মানে তেলাওয়াত করতেছিলাম আমাদের কম্পিটিশনে, তখন ওই দেশের যে যে ধর্মমন্ত্রী উনি আসছিলেন নাকি। আচ্ছা আচ্ছা। তো তারপর উনি তেলাওয়াত শুনছিলেন। আলহামদুলিল্লাহ আমি তো মানে 4টা সূরা খুব ভালো পড়ছিলাম, তো হিসেবে নামার পরেই উনি 4টা প্রশ্ন করছিল? 4টা প্রশ্ন করেছিল। তারপর সেখান থেকে নামার পরে উনি নিজে আসছেন, আচ্ছা মানে হোটেল রেস্টুরেন্টে যখন বসেছিলাম নিজে আসছেন যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ তেলাওয়াত জাইদ খুবই ভালো তেলাওয়াত করে, তারা অনারব। তারপর উনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক যারা আছে ওনাকে সালাম জানাইছেন। কি সম্মান করানোর কারণে? জি। তোমার সম্মান আমাদের দেশের সম্মান, দেশের প্রধানের সম্মান। ওখানে 2 সপ্তাহ ছিল, কোনো স্মরণীয় ঘটনা হোটেলে? স্মরণীয় ঘটনা একবার মানে রাত্রে হঠাৎ করে মানে রাত্রে তো কম্পিটিশন শেষ হওয়ার পরে রেজাল্ট আর 2-1 দিন বাকি আছে। তো আমার তো টেনশন ছিল যে আমার তো বাংলাদেশ সবার প্রতিনিধি নিয়ে আসছি, তো আমার তো কিছু একটা নিয়ে যাইতে হবে। তো একদিন রাতে 3টার দিকে নামাজ যাই হোটেলেই। আচ্ছা। সেখানে তো মানে মসজিদে কোনো সিস্টেম নেই, হোটেল সিস্টেম। তো হোটেলেই আমি বাইরে নামাজ পড়তেছিলাম আর কি। হঠাৎ করে একজন ফিলিস্তিনি বিচারক ছিলেন উনি, তো উনি আয়সা দেখতেছেন যে বাংলাদেশ মানে দোয়া করতেছে। তো উনি মানে অনেকটাই মানে অনেকক্ষণ ছিলেন, কি করতেছে ছেলেটা দেখছিলেন। তারপর পরের দিন ছাত্রদেরকে উনি পরামর্শের জন্য মানে সকল রাষ্ট্রে একসাথে হয়, তো বিচারকরা পরামর্শ দেয় নাকি। তখন উনি বাংলাদেশের কথা বলেন যে বাংলাদেশ এতে একটা তেলাওয়াত ভালো, তারপরে কতটা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আস্থা, এটা আমাকে খুবই মুগ্ধ করেছে। হ্যাঁ, সবাই এই আমলটা সবার ভিতরে থাকা দরকার। আমাদের খুবই ভালো লাগছে যে বাংলাদেশে নিয়ে এরকম একটা সম্মান, বাংলাদেশের ব্যাপারে এরকম একটা কথা আমার মাধ্যমে। ইরানের ঘটনা শুনি এবার। ইরানের ঘটনা তো আলজেরিয়া যাওয়ার পরে কাছাকাছি সময় বোধ হয়। হ্যাঁ, কাছাকাছি সময়। তো আলজেরিয়ার পরে একটা মানে অভিজ্ঞতা হয়। তারপর ইরানে যখন যাই আমাদের সাথে কতদিন পরে আলজেরিয়ার কতদিন পরে গিয়েছিল ইরানে? আলজেরিয়া আসার 1 সপ্তাহ পরে আমার ইরানের ফ্লাইট আসে 23 সালেই। জি। তারপর ইরানে যাই, ইরানে আমরা 2 গ্রুপে অংশগ্রহণ করি আর কি। এটা ইসলামিক ফাউন্ডেশন নির্বাচন করেছিল? হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন নির্বাচন করে, একটা কেরাত একটা হাফেজ। আচ্ছা। তো বাংলাদেশ থেকে একজন হাফেজ মুশফিক আর আমরা 2 জন যাই ইরানে, সাথে মুশফিক কেরাতে গিয়েছিল? জি। আচ্ছা। তারপর সেখানে অংশগ্রহণ করার পরে ইরানের এদের কতগুলো দেশ অংশ নিয়েছিল ইরানে? 110টা রাষ্ট্র। 110? অনেক অনেক অনেক। 110 জন? হ্যাঁ, ইরানে এদের মানে প্রতিযোগিতার সিস্টেমই আলাদা, যেমন 22টা সেক্টর থাকে। আলজেরিয়াতে তার বড়? হ্যাঁ, আলজেরিয়া, দুবাই, সৌদি এগুলোর মানে কম্পিটিশনের সিস্টেম আলাদা, কিন্তু ইরানের সিস্টেম একেবারে আলাদা অন্যান্য কম্পিটিশনের থেকে। যখন আমরা বাংলাদেশের অক্সফোর্ডে পড়ছিলাম, তো ওই জায়গায় গিয়ে দেখলাম যে ওদের অক্সফোর্ডে আলাদা, ওদের মতো পড়তে হবে। এই জন্যই আসলে বাংলাদেশের ছাত্ররা গিয়ে ফার্স্ট হওয়া মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এখন পর্যন্ত 40 বছর তো এই কম্পিটিশনটা হইতেছে, এখন পর্যন্ত কেউ ফার্স্ট হতে পারেনি। তো যখন সম্মান তোমার, আলহামদুলিল্লাহ। তো যখন সেখানে গেলাম, তো ওনাদের একটা মানে প্রতিযোগিতার নিয়মকানুন হিসাবে একটা কি দিল আর কি, ফাইল দিল। তখন দেখলাম যে মানে এত বিষয় কম্পিটিশন এরকম হয় না। অনেকটাই চিন্তিত হয়ে গেলাম যে কি হইব কি না। তা
তার মধ্যে একরকম পড়ে গেছে এই জায়গায় সিস্টেম আরেক রকম। তারপর ইরানে মাকামাতের দিকে এরা মানে সুর যেটা মাকামাত প্রাধান্য দেয়। হ্যাঁ প্রাধান্য দেয়। আমরা অন্যান্য ভালো ভালো কারি কম্পিটিশনের আছে ওখানে। অন্যান্য কম্পিটিশনের জন্য একটা মাকামাত যথেষ্ট, ওই যে মানে লাজেম 3টা মাকামাত দিতে হবে। তো হিসাবে আমার আরও মাকামাত সম্পর্কে তো তেমন ধারণা নিয়ে যায়নি। তারপরও সেখানে অল্প কয়েকদিনের মাধ্যমে উস্তাদের কাছে ফোন দিলাম যে কি করা যায়, যে কিছুটা দিক নির্দেশনা দেয়। দিক নির্দেশনা। তারপরে এই তখন ইরানি কম্পিটিশন অংশগ্রহণ করি আর কি। পর্ব ইরানে বাকি কয়দিন আছে ছিলা? বিষয় প্রায় 21 দিনের মতো ছিল। 21 দিন মতো ছিল। ওখানে প্রসেস কেমন ছিল প্রতিযোগিতার? ইরানে কোনো প্রাথমিক বাছাই ছিল না, ডাইরেক্ট ফাইনালি যারা বাংলাদেশ মানে প্রত্যেকটা দেশে নির্বাচিত হয়ে যায়। তো ওই জায়গায় এই আমাদের তো এক এক দিন 8টা 9টা রাষ্ট্র করে পড়া হইতো আর কি। আচ্ছা আচ্ছা। তো ওই হিসাবে আমার এই তো মধ্যম দিকে 4-5তম দিনে পড়ে। ওই দিনগুলোতে শুনতে যেত তোমরা নাকি হোটেলেই থাকতা? প্রথমে একদিন গিয়েছিলাম বাকিরা, তারপরে আমাদের একটা কম্পিটিশনে বাংলাদেশ সিস্টেম আছে যে কম্পিটিশনে অন্যদের তেলাওয়াত শুনে না, নিজেদের মতো করে থাকি আর কি, আচ্ছা আচ্ছা। মানে যেটা বুঝতে কম্পিটিশনের জন্য ব্যাঘাত না ঘটে। তারপর যেদিন কম্পিটিশন ওই দিন অনেকটাই ভয় কাজ করতেছিল যে এত মানুষের সামনে কীভাবে করব, আর এই 22টা সেক্টর থাকে মাথায় 22টা সেক্টর নিয়ে কি করতে হবে, যে 22 জন বিচারক 22টা সেক্টরে আমার নাম্বার কাটতেই থাকবে। তো হিসাবে আর অন্য কম্পিটিশন জন বিচারকের সামনেই থাকে, আর অল্প কয়েকজন থাকে। অল্প কয়েকজন থাকে। কিন্তু ইরানে এরকম না, ইরানে ওনারা অন্য বিল্ডিংয়ে অন্য রুমে, আমি ওনাদেরকে দেখতে পাবো না, ওনারা আমাদেরকে দেখতে পারবেন এমন। শুধু জি শুধু মনিটরের মাধ্যমে ওনারা আমাদেরকে দেখবেন। তো কম্পিটিশনে আমি তখন ওই নিয়মটা জানতাম না। আমি যখন চেয়ারে বসি তখন চাই যে কোনো জায়গায় বিচারক নাই, হঠাৎ করে উপর থেকে এক মনিটরে হঠাৎ করে ওনার সোয়াল উনি শুরু করে দেয়। তারপরে আর কি সেখানে পড়ি আলহামদুলিল্লাহ। আর ইরানের কম্পিটিশনের তো সিস্টেমই আলাদা, পড়ার সাথে সাথে ফলাফল নাতিজা দিয়ে দেয় সাথে সাথে। তুমি কত পেয়েছিলা? আলহামদুলিল্লাহ আমি 95 পেয়েছিলাম আর কি, 95.5 সর্বোচ্চ মার্ক। জি তোমার কারণে ধন্যবাদ, মূল্যবান সময় দিয়েছে আমাদেরকে। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা তোমাকে বিশ্বজয়ী আলেম বানিয়ে দেন, হাফেজের মতো। আমিন আমিন আমিন। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ বশির আহমদ। আমরা কোরআন মাজিদকে সম্মান জানাবো, সাথে সাথে কোরআন মাজিদের সাথে যারা জড়িত হাফেজ আলেম তাদেরকে সম্মান মর্যাদা জানাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আরেকটি বিষয়, মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া সারা দেশব্যাপী ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে। আপনারা দেশের যে কোনো শাখা থেকে সে সেবা গ্রহণ করতে পারেন। আগামী পর্বে আরেকজন বিশ্বজয়ী হাফেজ, কারি কিংবা আলিম নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন, কল্যাণে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুকুট পরে হাফেজে কুরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কুরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান।